বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 1 আগস্ট, রোজ শুক্রবার। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি আজকে শুধু আপনাদের অনুরোধের স্টক নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই সংক্ষিপ্ত পরিসরের আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে নতুন আমাকে শুনছেন তাদের সবার প্রতি বিনীত আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন। এছাড়াও যারা প্রতিনিয়ত আমাকে শোনেন তাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা এবং ভালোবাসা রইল। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন। আলোচনার শুরুতেই যে বিষয়টি সর্বাধিক আজকে আমার কাছে জানতে চাওয়া হয়েছে, আমি আপনাদেরকে একটু সময় নিচ্ছি, তারপরে আমরা আলোচনায় ফিরে যাব। আমার কাছে রাত 3টার সময়, 3টা 3-এ, 4টা, ইভেন আরো আগেই আমরা যেই শুল্কর বিষয়টি কথা বলছিলাম, আপনাদেরকে বলেছিলাম যে শুল্কর বিষয়ে একটা সমাধান আসবে এবং আমরা ভালো একটা জায়গায় মার্কেটকে দেখতে পাবো। এছাড়াও কেন্দ্রীয় ব্যাংকের যে মুদ্রানীতি, আপনারা জানেন যে নীতি সুধার যেটি ছিল 10% রেখেই কেন্দ্রীয় ব্যাংক নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে। একই সঙ্গে এই শুল্কর যে বিষয়টি সেটি নিয়েও আপনাদের অনেক ছিল, আমাকে অনেকেই অনেকভাবে ট্রিট করেছেন, অনেকভাবেই বলেছেন। তো সবকিছু মিলিয়ে যে শুল্কর যে বিষয়টি ছিল সেটি আপনারা জানেন যে বাংলাদেশের শুল্কটা যুক্তরাষ্ট্রের যে সেটি 20% করা হয়েছে। তো আমি কিন্তু এটি আগে আপনাদেরকে বলেছিলাম যে বাংলাদেশের এই শুল্কটা 15 থেকে 20%-র মধ্যেই থাকবে। অনেকেই বলছিলেন বেশি বোঝে, বেশি অনেকভাবেই বলেছেন। তো সেটি 35% থেকে কমিয়ে 20% করেছে। তো এটা আমাদের জন্য খুবই ভালো। আপনারা জানেন যে অন্যান্য দেশ যেমন আফগানিস্তানের, মিয়ানমারের বলি বা শ্রীলঙ্কার বলি, সেগুলো কিন্তু আমাদের থেকে যে খুব বেশি কমিয়েছে বা আমাদের থেকে বেশি সুবিধা দিয়েছে এমন কিন্তু না। অন্তর্বর্তীকালীন সরকারের মানে প্রধান উপদেষ্টা তিনি কিন্তু চিঠি দিয়েই কিন্তু জানান যে বাংলাদেশের এই শুল্ক বিষয়টি যেন কমিয়ে নিয়ে আসা হয়। ট্রাম্প প্রশাসনকে একাধিকবার কিন্তু উনি করেছেন এবং সেটার ফলশ্রুতিতেই কিন্তু শুক্রবার, আজকে 1 আগস্ট থেকে যে শুল্ক কার্যকর হওয়ার কথা সেটি বাংলাদেশের 35% যেটি যুক্তরাষ্ট্র আরোপ করেছিল সেটি কিন্তু কমে 20% করা হয়েছে এবং একই সঙ্গে আমরা এই শুল্কর যে সুবিধাটা সেটা কিন্তু আগামী দিন মার্কেট যখন ওপেন হবে আমরা এই সেক্টর ভিত্তিক একটা মুভমেন্ট আমরা পাবো। তো সেক্ষেত্রে আমরা প্রথমেই যেটি বলে রাখি সেক্ষেত্রে হচ্ছে আমাদের টেক্সটাইল সেক্টর। এই সেক্টরটি কিন্তু এই সুবিধাটা নিবে এবং আগামী দিন হতে এই সেক্টরটি আরো ভালো মুভমেন্টে থাকবে। তো যাদের কাছে যে সেক্টরেরই স্টক থাকুক না কেন সেগুলো অবজার্ভ করবেন এবং স্টকগুলো হাতে রাখবেন, দেখবেন অনেক ভালো করবে। এখন আমরা সোনালী পেপার নিয়ে আমাদের কাছে একটু রিকোয়েস্ট ছিল, আমরা একটু সোনালী পেপারটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। সোনালী পেপারটা একটা যে 140 টাকা, এই লেভেলে আমরা সোনালী পেপারের আলোচনা দিয়েছিলাম এবং সোনালী পেপার সেখান থেকে ভালো একটা মুভমেন্ট করে 162, 60, 64 এই লেভেলে কিন্তু সে হাই ক্রিয়েট করেছিল। এখন পর্যন্ত সোনালী পেপারের যে অবস্থা সেটি যদি খুব সংক্ষেপে বলতে হয় যে স্টকটির ইনস্টিটিউট হোল্ডিং
বৃদ্ধি পেয়েছে। পাবলিক হোল্ডিং শেয়ার খুবই কম, মাত্র ৮৬ লক্ষ শেয়ার রয়েছে স্টকটি। এই জায়গাটাতে স্টকটি এখন সেল প্রেসারের মধ্যে রয়েছে। তো সেল সিগন্যাল রয়েছে, সেল সিগন্যালটা সে আস্তে আস্তে এখান থেকে বের হচ্ছে এবং এই বেরটা হলে আবারও স্টকটি একটা মুভমেন্ট চলে আসবে স্বাভাবিকভাবেই। এই যে ১৫৬ ১৫৭ এই জায়গাটায় স্টকটি মূলত একটা বারবার, আমি বলবো ১৫৯ এই জায়গাটা ১৫৬ থেকে ১৫৯ এই জায়গা থেকেই রিজেক্ট হয়। তো এই জায়গাটা যখনই সে ব্রেকআউট করবে তখনই সে আবারও মুভ করবে, যেহেতু তার আরএসআই বাড়ার জায়গা রয়েছে। এই জায়গাগুলোতে স্টকটি কেউ যদি বাই করে থাকেন তাহলে আমি বলবো যে ১৫৯-এর উপর যদি ক্লোজ দিতে না পারে তাহলে আপনি এখান থেকে সেল করে কারেকশন আসার জন্য অপেক্ষা করবেন। সেক্ষেত্রে ১৫৪ টাকা এই লেভেল পর্যন্ত, ১৫৪ ১৫২ এই জায়গাটা। আর যদি সে উপরে ক্লোজ দিয়ে দেয় তাহলে সে আবারও ১৬৪ থেকে ১৬৯-এর এই জায়গাটাতে আবারও প্রাইস অ্যাকশনে জায়গা চলে যাবে। তবে এখন পর্যন্ত স্টকটির ভলিউমটা ইনক্রিজ করতে হবে, ভলিউম একেবারেই কমে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাগুলোতে ভলিউমটা কিন্তু একেবারেই কম, এই জায়গাতে ভলিউমটা বৃদ্ধি করতে হবে এবং এই ভলিউমটা যখনই সে আরও গেইন করবে, যেমন ১,৫০,০০০ যে ভলিউমটা করেছে এই ভলিউমটা আরও বৃদ্ধি করতে হবে, মিনিমাম ৪ লক্ষ, ৪.৫ লক্ষ, ৫ লক্ষ এই জায়গাগুলোতে তার ভলিউমটাকে দাঁড় করাতে হবে। যখনই সেটা করতে পারবে তখনই আমরা সোনালী পেপারটাকে আরো ভালো জায়গায় দেখতে পারবো। এরপরে আমরা সংক্ষেপে আলোচনা করি, অনেক একটু কথা বলা বেশি হয়ে গিয়েছে। আমরা একটু যমুনা ব্যাংকটা দেখি, যমুনা ব্যাংকের কি অবস্থা। যমুনা ব্যাংকের যে মুভমেন্ট, সেই মুভমেন্টে রয়েছে। এখানে আগামী দিনে যমুনা ব্যাংকের একটা কারেকশন থাকবে। যমুনা ব্যাংক যাদের রয়েছে আমরা বলবো যে প্রফিটটা অবশ্যই বুক করে নেবেন। মোটামুটি যে মুভমেন্ট, সেই মুভমেন্টে অনেকে প্রফিট কিন্তু পেয়েছেন। স্বাভাবিকভাবেই এখন একটু কারেকশন জোন থাকবে এবং ১৭ টাকা থেকে ২১ টাকা খুব অল্প সময়। আমি 10টি ব্যাংকের কথা আমি বলেছিলাম আপনাদেরকে যে 10টি ব্যাংক যদি ব্যাংকিং সেক্টরে ভালো পারফর্ম করে তার মধ্যে যমুনা ব্যাংক কিন্তু অন্যতম। তো সেই জায়গাতে যমুনা ব্যাংকের অনেকে আমার সাথে কথা বলেছিলেন, যোগাযোগ করেছিলেন এন্ট্রি নেওয়ার জন্য। আমি আপনাদেরকে এটা বলেছিলাম যে আমি এন্ট্রি বা বাই সেলের নির্দেশনা দিই না, জাস্ট শুধু সম্ভাবনার কথা বলি। সম্ভাবনাটা দেখলে আপনারা বাই করতে পারেন। তো সেই জায়গাতে এখন পর্যন্ত আমি বলবো যে যমুনা ব্যাংকের এই মুহূর্তে প্রফিট টেক করে কারেকশন জোনে আসার জন্য অপেক্ষা করা উত্তম। এরপর আমরা ইএইচএল এরটা দেখি। ইএইচএল এটার ক্ষেত্রেও একই রকমই হবে। হ্যাঁ, ইএইচএল এর যে বিষয় সেটি তো ৮৫ টাকার কথা বলেছিলাম, ইএইচএল সেই জায়গাটাতে চলে গিয়েছে। ইএইচএল নিয়ে একাধিকবার কথা হয়েছে, বিশেষ করে আর কথা বলার মতো তেমন কিছুই নেই। ৮৫ টাকা থেকে ৭৯ টাকা থেকে ৮৫ টাকা এই জায়গাটা একটা স্টকটির একটা প্রফিট টেকিং জোন ছিল যখন স্টকটি ৭১ টাকা এই জায়গাতে ছিল। তো তারপরে আমরা বলেছিলাম যে ৭৬ থেকে ৭৮ এই জায়গাটা ক্রস করলে ৮৫-তে চলে যাবে, সেটি গিয়েছে। এই মুহূর্তে নতুন করে এন্ট্রি জোন না, অবশ্যই প্রফিট টেকিং জোনে রয়েছে স্টকটি। ভলিউমটা ক্যারি করছে এই জায়গাতে। আমি বলবো যে ৮৯ টাকা খুব রিস্কি হয়ে যায়। দেখা যাক সেই জায়গাটাতে হিট করে কিনা। করলে যারা ৭৭-এ ৭৪-এ বাই করেছেন তারা বেশি প্রফিট পাবেন, আর যারা ৮২-তে বাই করেছেন তারাও একটা প্রফিট পাবেন। কিন্তু লোভ করা আমার মনে হয় না ঠিক হবে। এখান থেকে আমি মনে করি যে সেল করে প্রফিট নিয়ে বসে থাকাটাই উত্তম। কারণ এখন এই মুহূর্তে উঠতি মার্কেটে আপনি যদি মনে করেন যে আপনি বেশি প্রফিট করবেন, সেটি কিন্তু আপনার জন্য কাল হয়ে যেতে পারে। উঠতি মার্কেটে কিন্তু লসের পরিমাণটা বেশি হয়, এটিও মাথায় রাখবেন। আচ্ছা, AIL এর বিষয় যেটি আলিফ ইন্ডাস্ট্রিজ, এটা তো একাধিকবার কথা হয়েছে। বলেছিলাম যে ৫১ টাকা এই জায়গাটাকে ক্রস করতে হবে মিনিমাম, ৫১ থেকে ৫১, ৮০, ৯২, ৮২, ৫২ এই জায়গাটাতে ব্রেকআউট করতে হবে। তারপরে
আমরা একটা কন্টিনিউ প্রাইস দেখতে পাবো। তবে এখন যে জায়গাটা আছে এখানে 45 টাকার কারেকশন যদি করতে পারে 47.50 থেকে 45.50 এই জায়গাটা খুব 45.70 এই জায়গাটা ইম্পর্টেন্ট। তো আমরা এই জায়গাটাতে দেখি যে সে কারেকশন জোনটা তৈরি করে কিনা। যদি না করে তাহলে আবারও সে উঠে যাবে। যেহেতু টেক্সটাইল সেক্টরের নিউজটা ভালো আসছে, আগামী দিনে আমরা রবিবারে দেখতে চাই যে এই জায়গাটা থেকে সে বের হয়ে আসে কিনা। যেহেতু তার হিস্টোগ্রামের বারগুলো ধূসর হয়ে গিয়েছে, স্বাভাবিকভাবে এখানটাতে কিন্তু প্রাইস অ্যাকশন হওয়ার একটা জোর সম্ভাবনা রয়েছে। RSI 50 অর্থাৎ বায়ার রয়েছে স্বাভাবিকভাবে। গত দিনের আগে আমরা 12 লক্ষর ভলিউম দেখেছিলাম স্টকটিতে, যদি ভুল না করি। তো ভলিউম যেহেতু রয়েছে, আশা করা যায় যে সে আগামী রবিবারে ঘুরে যাবে। এমবি ফার্মা, এমবি ফার্মা নিয়ে একটু কথা বলতে চাই। এমবি ফার্মার বিষয়টি আমি বলেছিলাম হয়তো প্রথম দিকে যে আপনাদের যে স্টকটি একটা সুন্দর প্যাটার্নে আগাচ্ছে। তো এখন দেখেন এখানে বেশ ইনসাইডার ডাউন ট্রেন্ড হয়ে গিয়েছে। এখানে এর আগে 820 810 এই লেভেলগুলোতে এন্ট্রি নেওয়ার একটা ভালো সুযোগ ছিল। তো এখন পর্যন্ত আমরা গত দিন পর্যন্ত দেখেছিলাম যে 818 যে 29শে জুলাই যে লো করেছিল, আমি 810-এর আশেপাশে খুঁজছিলাম। তো 810-এর আশেপাশে সেই মুহূর্তে নেই। তো এর আগে দেখেন যে এই ছোট ছোট গ্রিন ক্যান্ডেল দুই একটি যাই করেছে, করার পরে কিন্তু সে আবার ডাউন ট্রেন্ডে এসেছে। এমন না যে সে ডাউন ট্রেন্ডে আসি নাই, আপ ট্রেন্ডেই চলে গেছে। তো এই জায়গাটাতে তার সাপোর্ট রয়েছে ভালো। এই জায়গাটাতে 820 818 810 এই জায়গাতে যদি কেউ এন্ট্রি নিতে পারে, যেহেতু নিলে প্রফিট টেকিংটা সহজ হয়ে যাবে। কারণ অনেক দামি শেয়ার, তো আপনি বাই করতে গেলেও আপনার অনেক টাকা, একটা পার শেয়ারে প্রায় 4 টাকা 5 টাকার মতো খরচ পড়ে যাবে। ঠিক আছে, সে যার কারণে আমি আপনাদেরকে বলছিলাম যে একটু কমে কিনলে ভালো হয়। তো যাক, যদি কেউ এন্ট্রি নিতে চান তাহলে নিতে পারবেন। বাই সিগন্যাল নেই, সেল সিগন্যাল যেহেতু রয়েছে, সেহেতু আমি মনে করি আরেকটু কারেকশনে আসলে বাই করলে আপনাদের ভালো হবে। এরপর আমরা ইটিএলটা একটু দেখি, ইটিএল এর কি অবস্থা। ইটিএলটা অনেক বারবার বলছেন যে 8 টাকা 90 পয়সা থেকে 9 টাকা, কি বলে 9 টাকা 30 পয়সা 40 পয়সা, এর বাইরে স্টকটি যেতে পারছে না। ভলিউম মাঝে মাঝে করছে, মাঝে মাঝে ভলিউম ছেড়ে দিচ্ছে। আমার কথা হয়তো অনেক আস্তে হচ্ছে, কারণ আমি একটু শারীরিকভাবে অসুস্থ, আপনারা সবাই জানেন। সুতরাং একটু কষ্ট করে অ্যানালাইসিসটা আপনারা শুনবেন। এখানে এখানে ক্যান্ডেলের উপরে অনেক বড় শ্যাডো রয়েছে, দুর্বলভাবে, স্বাভাবিকভাবে ক্যান্ডেলটা দুর্বল, আনচেঞ্জ অবস্থাতে শেষ করেছে। এখানে স্বাভাবিকভাবে যদি সে 9 টাকা 50 বা 60 পয়সা এই লেভেলে যদি শেষ করতে পারতো বা ক্লোজ করতে পারতো তাহলে খুব ভালো হতো। এই জায়গাটা যেটা সে করেছে, এখানে সাপোর্টের করেছে, বাট আপনারা এটাও জানেন যে টেক্সটাইল সেক্টরের যে বিষয়টি এসেছে, এই দিনে আমরা বৃহস্পতিবার সেক্টর ওয়াইজ টেক্সটাইল কিন্তু খুব ভালো করতে পারেনি, অনেক খারাপই করেছে স্বাভাবিক, আপনারা জানেন। তো আমি যার কারণে বলবো যে এখানটাতে সে মুভমেন্টের পসিবিলিটি 50-50। যদি মুভমেন্ট করে তাহলে 9 টাকা 50 থেকে 60 পয়সা এই পর্যন্ত সে একটা মুভমেন্ট থাকবে, তারপরে আবার সে রিজেক্ট হবে, এবং তারপরে যদি সে মুভমেন্টে আসে তাহলে আমরা 10 টাকার উপরে একটা ক্লোজ আমরা স্টকটিতে পেয়ে যাব। বাট স্টকটির ইনস্টিটিউট হোল্ডিং বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি ন্যাপ বলি সবকিছুই সুন্দর, খারাপ না। থার্ড কোয়ার্টার ইপিএস যাই বলি না কেন ভালো, মুভমেন্টে আসলে অবশ্যই প্রাইস অ্যাকশন করবে। আমরা এরপরে ফোয়াং সিরামিক এই স্টকটি একটু দেখব, ফোয়াং সিরামিকের কি অবস্থা। ফোয়াং সিরামিক আপনারা দেখেছেন যে গতকালকে 20 পয়সা ডাউন ট্রেন্ড এসেছে। সিরামিক সেক্টরের মুভমেন্টের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী সে করেছে প্রাইস। জুনের শেষে এবং জুলাইয়ের
প্রথম দিকে আমরা তার একটা মুভমেন্ট দেখেছিলাম এবং যে খুব বেশি বড় মুভমেন্ট দেখেছি তেমন না, 1 টাকার মতো একটা মুভমেন্ট সে দিয়েছিল। এই যে কারেকশন জোনটা থেকে সে মুভমেন্টে এখন ডাউন ট্রেন্ড করে আবারও মুভমেন্টে যাওয়ার চেষ্টা করছে, যেহেতু এখানে সেল প্রেশারটা রয়েছে, সেল সিগন্যালটাও রয়েছে। তো এই সিগন্যালে আমার কাছে স্টকটির কারেকশন জোনটা এখনো শেষ হয়নি, স্পষ্ট বার্তা আমি দিতে পারি। এই জায়গাতে 12 টাকা 80 পয়সার আশেপাশে স্টকটি আসার একটা সম্ভাবনা আছে এখন পর্যন্ত। এই জায়গাটাতে 12 টাকা 80 পয়সায় যদি কেউ এন্ট্রি নিতে পারেন তাহলে আপনার জন্য ভালো হবে। আর প্রাইস সেক্ষেত্রে আপনার ওই 14 টাকা এই জায়গাটাতেই থাকবে প্রফিট টেকিং জোন। সেল সিগন্যাল রয়েছে, ভলিউমটাও কমে এসেছে। আমি মনে করি যে 12 টাকা 80 পয়সা এই জায়গাতে যদি কেউ এন্ট্রি নেন তাহলে আপনার জন্য ভালো হবে। এরপরে আমরা এমএল ডাইং এর একটু আলোচনা আপনাদেরকে করতে চাই। এমএল ডাইং যে সেটি অনেকেই জানতে চেয়েছেন যে এই স্টকটির প্রাইস অ্যাকশন হঠাৎ করে থেমে যাওয়ার সম্ভাবনা আছে কি না। আমি এতটুকু বলে জুলাইয়ের যে আমি তখন প্রেডিকশন অ্যানালাইসিস দিয়েছিলাম তখন কিন্তু সে 8 টাকা 9 টাকা 20 পয়সা বা 8 টাকা 90 পয়সা এই লেভেলে ছিল। তারপরে থেকেই কিন্তু সে দেখেছি যে মুভমেন্টে এসেছে, বাট 60 পয়সা 80 পয়সা এর বেশি কিন্তু সে মুভমেন্টটা দিতে পারেনি। বা জুলাইয়ের 15তে আমরা দেখলাম যে সে 10 টাকায় ক্রস করেছিল। এই জায়গাটাতে দেখেন আমি এখন পর্যন্ত বলবো যে স্টকগুলোর একটা 11 টাকার এই লেভেলে একটা ধাক্কা দেওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু তার পাবলিক হোল্ডিং শেয়ার বেশি, সেহেতু তার ভলিউমটা কিন্তু যে ধরনের হওয়া উচিত, আমরা যদি ডিএসএসএল এর কথা বলি সেই রকমের ভলিউমটা কিন্তু আমরা পাইনি। ডিএসএসএল এর কিন্তু ভলিউমটা সেরকম আমরা পেয়েছি, বেশ ক্যারি করছে ভলিউম। কিন্তু এম ডাইং এর ক্ষেত্রে সেই ভলিউমটা কিন্তু সে ক্যারি করতে পারেনি, কারণ তারও কিন্তু 11 কোটি 12 কোটি শেয়ার রয়েছে। হ্যাঁ, তো সেভাবে আমরা ভলিউমটা যেহেতু কম, ভলিউমটা সেই মাত্রায় নেই। এই যে এই দিকে যেমন ভলিউমগুলো দেখতে পাচ্ছেন সেইভাবে কিন্তু এই দিকে ভলিউমটা নাই। তো এই জায়গার ভলিউমটা যখন হয়ে যাবে তখন কিন্তু সে মুভমেন্টে চলে আসবে। তো এখন যদি কেউ নিতে চান নিতে পারবেন, সমস্যা নাই, কিন্তু প্রফিট টেকিংটা একটু দেরি হয়ে যাবে। 11 টাকায় এই জায়গাটাতে আমরা দেখব। লিন্ডে বিডি এই স্টকটি তো অবশ্যই খুব ভালো একটি স্টক। নিঃসন্দেহে বাংলাদেশের বাজারে যে স্টকগুলো মুভমেন্টে থাকে, লিডিং স্টকের মধ্যে লিন্ডে বিডি নিশ্চিতভাবেই একটা স্টক। বাট এখন লিন্ডে বিডির যে কি বলে যেই মানে যৌবন, সেটি এখন সে কাজ করতেছে না। তার 41% মানে 400% ক্যাশ ডিভিডেন্ড দিয়ে থার্ড কোয়ার্টার ইপিএসটা ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার এটা ভালো আসেনি। হ্যাঁ, এবং তার যে মুভমেন্ট, সেই মুভমেন্টটা সে কন্টিনিউ করেনি। আমরা জুলাইয়ে দেখছিলাম, জুন জুলাই সে 800 টাকা 850 টাকা থেকে 1000 টাকা মুভমেন্টে আসে, এবং তখন একটা প্রেডিকশন আপনাদের সাথে শেয়ার করেছিলাম। কিন্তু এখন প্রেডিকশনটা হচ্ছে যে তার আর একটু কারেকশন বাকি রয়েছে। হ্যাঁ, এই কারেকশনটা সে করবে, এবং সেই কারেকশনটা আমার কাছে এখন পর্যন্ত যেটি মনে হয়েছে সেটা হচ্ছে 920 টাকার আশেপাশে। 920 টাকার আশেপাশে, এবং এই জায়গাগুলোতে এন্ট্রি নিলে পারে ভালো হবে। সেল সিগন্যাল যেহেতু চলে আসছে, আমি মনে করি যে এই 920 টাকার আশেপাশে যদি কেউ এন্ট্রি নিতে পারেন, এবং 880 টাকা হচ্ছে স্টপ লস, এই জায়গাগুলোতে ধরে যদি থাকতে পারেন তাহলে আমরা স্টকটিকে আবারও মুভমেন্টে পাবো। তবে এটি ভালো একটি স্টক, মার্কেটের
পরিস্থিতি আরো ভালো হলে অবশ্যই লিন্ডে বিডি কিন্তু এই জায়গায় থাকবে না, এখান থেকে আরো সামনে চলে যাবে। তার রেকর্ড ডেট সমস্ত কার্যক্রম সে শেষ করেছে, এখন সামনে যাওয়ার জন্য সে রেডি, যে কোনো মুহূর্তে লিন্ডে বিডি সেই জায়গাটাতে চলে যাবে। আইবিপির পরিস্থিতি ভালো, আমরা আইবিপি নিয়ে এর আগেও কথা বলেছিলাম, ভালো অবস্থানে রয়েছে স্বাভাবিকভাবেই। আজকে গত দিনের যে মুভমেন্ট, ভলিউম সবকিছু পজিটিভ ছিল, বাই ভলিউম অনেক বেশি ছিল। এই জায়গাটাতে আমরা প্রত্যাশা করছি যে স্টকটি যদি এই রেড ক্যান্ডেল যেটি দেখতে পাচ্ছেন 14 টাকা 40 পয়সার উপরে ক্লোজ দেয়, তাহলে 15 টাকা 60 পয়সা এই জায়গাটাতে আমরা আইবিপি কে দেখতে পাবো, এবং সেটাকে ক্রস করলে ইয়ারলি হাই কিন্তু তৈরি করবে আইবিপি। তার সেল সিগন্যালটা ধূসর হয়ে আসছে, আরএসআই বাড়ার জায়গা রয়েছে, ভলিউম ক্যারি করছে। এই হচ্ছে মূলত আজকে মার্কেট এবং আপনাদের স্টক নিয়ে জিজ্ঞাসা নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। আশা করি আপনারা সকলে ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।